বাংলাদেশে ইনফিনিক্সের জনপ্রিয় একটি লাইন আপ ইনফিনিক্স হট সিরিজ, সেই সিরিজেরই আরেকটি ফোন গতকালকে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়ে গিয়েছে, সেটা হচ্ছে ইনফিনিক্স হট 12। মূলত আপনাদের যাদের বাজেট 15,000 টাকার আশেপাশে তাদেরকে অবশ্যই আমি রিকমেন্ড করব ভিডিওটা দেখার জন্য। অ্যান্ড আরেকটি বিষয়, ইনফিনিক্স কিন্তু প্রতি বছরই তাদের হট সিরিজের বেশ জোস ফোন লঞ্চ করে। সো দেখা যাক এবার তারা কি করেছে, এই ফোনটা কি 15,000 টাকা আশেপাশের বাজেটে বেস্ট কিনা, কিংবা এর থেকেও বেটার কোনো ফোন আছে। অ্যান্ড অবশ্যই এর স্পেক্স নিয়ে তো কথা বলবোই, তো পুরো ভিডিও যারা মাইন থাকছে আপনাদের সাথে। আপনারা দেখছেন টেকটক উইথ মাইন। ভিডিও শুরু হওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এই ফোনটার সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এর লুকস। ইনফিনিক্স কিন্তু তাদের হট সিরিজের এবারের ফোনে লুকসের দিকে খুবই গুরুত্ব দিয়েছে, সেটা এই ফোনটার দিকে তাকালেই বোঝা যায়। বেশ প্রিমিয়াম লুকসের একটি ফোন লঞ্চ হয়েছে, একেবারেই দেখে মনে হচ্ছে না যে এটা একেবারে বাজেট লেভেলের একটি ফোন। এই ফোনটার পেছনে যদিও দেখে গ্লাস ফিনিশ মনে হতে পারে, বাট এটার পেছনে কিন্তু প্লাস্টিক রয়েছে। অ্যান্ড এই ফোনটা ফুললি প্লাস্টিক বিল্ডেরই একটি ফোন। এই ফোনটা ইন হ্যান্ড ফিল প্লাস ওয়েট এবং থিকনেস খুবই ভালো। এই ফোনটার থিকনেস হচ্ছে 8.3 মিলিমিটার এবং এর ওয়েট হচ্ছে 195 গ্রাম। সো বেশ লাইট ওয়েট এবং চিকন চাকন ফোনই বলা যায়। আমার কাছে পার্সোনালি এই ফোনটার লুকসটা খুবই ভালো লেগেছে। এর রেয়ারে যে ক্যামেরা মডিউলটা রয়েছে এটা দেখে আপনাদের মনে হতেই পারে যে এখানে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে, বাট এখানে মাত্র 3টি ক্যামেরা সেন্সর রয়েছে। এর রেয়ার সাইডটা যতটাই না সুন্দর, এর ফ্রন্টটা ততটা সুন্দর না বললেই চলে। যার মেইন কারণ হচ্ছে 2022-এ এসে তাদের ভেজেলটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, অনেকটাই মোটা মনে হচ্ছে। প্লাস হচ্ছে এর যে পাঞ্চ হোল কাটআউটটা রয়েছে এটার সাইজটা আমার কাছে একটু বড় মনে হচ্ছে। তো ফ্রন্ট সাইড নিয়ে যেহেতু কথা বললাম, সেক্ষেত্রে ডিসপ্লে নিয়ে তো কথা বলতেই হয়। এর ডিসপ্লেতে থাকছে 6.82 ইঞ্চের এইচডি প্লাস রেজলিউশনের একটি আইপিএস এলসিডি প্যানেল ডিসপ্লে, যেটা 90 হার্জের রিফ্রেশ রেট থাকছে এবং এর পিপিআই ডেনসিটি হচ্ছে 259। এই ফোনটা এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে হতে অনেকের কাছেই হয়তো খারাপ লাগতে পারে, তবে আমি পার্সোনালি যেটা মনে করি যে এই ফোনের জন্য এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লেটাই ভালো। কারণ হচ্ছে এই ফোনে যেহেতু 90 হার্জের রিফ্রেশ রেট রয়েছে এবং এর প্রসেসরটা খুব একটা পাওয়ার এফিশিয়েন্ট না, সেক্ষেত্রে যদি এখানে তারা আরো হাই লেভেলের অর্থাৎ ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে ইউজ করতো, সেক্ষেত্রে প্রসেসরের উপর খুব বড় ধরনের চাপ পড়তো এবং এক্ষেত্রে কিন্তু আপনার পারফরমেন্সও বেশ ড্রপ লক্ষ্য করতে পারতেন। সো আমার কাছে ডিসপ্লের ক্যালকুলেশনটা খুব একটা খারাপ মনে হয় নাই। এই ডিসপ্লে দিয়ে যারা কন্টেন্ট প্লে করবেন তাদের অবশ্যই এই ডিসপ্লেটা ভালো লাগবে, বেশ পাঞ্চি একটা কালার দেয়। প্লাস হচ্ছে এর যে 90 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, এর ফলে কিন্তু আপনারা মাল্টিটাস্কিং প্লাস হচ্ছে রেগুলার কাজবাজ খুবই ভালোভাবে করতে পারবেন। তো এই ডিসপ্লে নিয়ে আমি তেমন কিছু বলবো না, বেশ ভালো একটা ডিসপ্লে বলা যায়। পারফরমেন্স সেকশন নিয়ে যদি কথা বলি, এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকছে XOS 10.6। চিপসেট হিসেবে এই ফোনে পেয়ে যাবেন মিডিয়াটেক হেলিও G85 চিপসেট, যে একটি 12 ন্যানোমিটার বেস্ট অক্টাকোর প্রসেসর এবং এর ক্লক স্পিড হচ্ছে 2.0 গিগাহার্টজ। জিপি হিসেবে থাকছে মালি G52 MC2। 2022-এ এসে হয়তো এই বাজেটে অনেকের কাছে মিডিয়াটেক হেলিও G85 চিপসেটটা পছন্দ নাও হতে পারে, বাট ওয়ার্ল্ড ওয়াইড যে চিপ শর্টেজ চলছে, প্লাস হচ্ছে এখন কিন্তু প্রায় সবগুলো ফোনের দাম অনেক বেশি। অর্থাৎ আপনারা আশেপাশের দিকে তাকালেই বুঝতে পারবেন যে যেই ফোনের দাম গত 2 দিন আগে 16,000 টাকা ছিল, সেই ফোনটার প্রাইস এখন অটোমেটিকলি 19,000 টাকা চলে এসেছে। হয়তো এটা এখন 2-1টা ব্র্যান্ড শুরু করেছে, বাট দিন দিন যেতে যেতে এটা প্রায় সব ব্র্যান্ডই হয়ে যাবে, অর্থাৎ সব ব্র্যান্ডের ফোনেরই প্রাইস বেড়ে যাবে। তো এরকম একটা সময় আমার কাছে খুব একটা খারাপ মনে হয় নাই। মিডিয়াটেক হেলিও G85 চিপসেটটা বেশ পরীক্ষিত একটি চিপসেট এবং এই চিপসেট নিয়ে আমরা কিন্তু এর আগেও বেশ কয়েকটা ভিডিও করেছি, সো এটা নিয়ে নতুন কিছু বলার নেই। পাবজি নিউ স্টেট প্লাস হচ্ছে কল অফ ডিউটি গেমটা আপনারা হাই এফপিএসও খেলতে পারবেন, বাট সেক্ষেত্রে কিছুটা ফ্রেম ড্রপ কিংবা ল্যাকিংসি লক্ষ্য করবেন। সো আমি সাজেস্ট করবো অবশ্যই নর্মাল সেটিংসে খেলার জন্য। এবং যারা এই ফোন দিয়ে গেমিং করতে চান এবং হেভি ইউজ করতে চান তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করবো এর 6GB র্যামের ভ্যারিয়েন্ট নেওয়ার জন্য। ডে টু ডে লাইফের কাজবাজ প্লাস হচ্ছে অ্যাপ ওপেনিং ক্লোজিং সবকিছু খুবই স্মুথলি পাবেন এবং এই ফোন দিয়ে আপনারা হেভি লেভেলের ভিডিও এডিটিংও করতে পারবেন, তেমন কোনো প্রবলেম হবে না। পোর্টস এন্ড বাটনস নিয়ে কথা বলতে গেলে প্রায় সকল প্রকার পোর্টস এন্ড বাটনস পেয়ে যাবেন। রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম কি রকার এবং এর পাওয়ার বাটনে থাকছে এর ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট এন্ড অ্যাকুরেট বলা যায়। উপরে একেবারেই ফাঁকা রাখা হয়েছে। লেফট সাইডে পেয়ে যাবেন এর সিম কার্ড স্লট, যেখানে আপনারা দুটো সিমের পাশাপাশি একটি এসডি কার্ডও ইউজ করতে পারবেন। নিচে আসলে পেয়ে যাবেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, USB Type-C চার্জিং পোর্ট, প্রাইমারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং স্পিকার রিল। সৌভাগ্যবশত এই ফোনে আপনারা ডুয়াল স্পিকার পেয়ে যাচ্ছেন, যার ফলে সাউন্ড কোয়ালিটিটা খুবই ভালো পাওয়া যাচ্ছে। দুঃখজনকভাবে এই ফোনে আপনারা কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছেন না, যেটা আমার কাছে আসলে খুব খারাপ লেগেছে। এই বাজেটে অবশ্যই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া উচিত। এবার যদি আমরা ক্যামেরা নিয়ে কথা বলি, এই ফোনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের একটি মেইন শুটার,
2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার এবং একটি QVGA সেন্সর। আমার কাছে যেটা মনে হচ্ছে এই বাজেটে কমপক্ষে ব্র্যান্ডগুলোকে একটি আলট্রা ওয়াইড ক্যামেরা প্রোভাইড করা উচিত, কারণ এই দুটো সেন্সরের কোনো কাজ নেই আজারেই বলা যায়, এর থেকে একটি সেন্সর দেওয়াই ভালো। অ্যান্ড এই ফোনের ক্যামেরা পার্সোনালি আমার কাছে খুবই খারাপ লেগেছে, কারণ হচ্ছে এই বাজেটে আমরা অন্যান্য অনেক ফোনকেই 50 মেগাপিক্সেলের সেন্সর প্রোভাইড করতে দেখি, সেক্ষেত্রে ইনফিনিক্স অবশ্যই পিছিয়ে থাকবে। এই 13 মেগাপিক্সেলের সেন্সর দিয়ে আপনারা ডে লাইটে মোটামুটি মানের ছবি তুলতে পারবেন, যেটা আমার কাছে বেশ একটা ভালো লাগে নাই। শার্পনেস এবং ডিটেলস কিছুটা ধরে রাখতে পারে, বাট লাইট ড্রপ করলে অনেকটাই প্রবলেম ফেস করতে হয়। নাইট মুড ফিচার রয়েছে, যার ফলে রাত্রের ছবিকে কিছুটা ব্রাইট করে, যেটা দেখতে মোটামুটি ভালোই মনে হয়। এই ফোন দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps এ, যার পারফরমেন্স এভারেজই বলা যায়। ফ্রন্ট আসলে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটার পারফরমেন্স রিয়ার ক্যামেরার মতোই খুব একটা আহামরি কিছু না, এবং এই ফোন দিয়ে যারা সেলফি লাভার রয়েছেন তাদের হয়তো অনেকেরই ভালো লাগবে, কারণ ছবিগুলোকে কিছুটা সফট করে দেয় এবং যে ফেস রয়েছে সেটাকে কিছুটা ব্রাইট আপ করে দেয়। অনেকের কাছে এই বিষয়টা ভালো লাগে। ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps এ। ব্যাটারি নিয়ে যদি কথা বলি, যেখানে অন্যান্য ব্র্যান্ড অনেক বড় বড় ব্যাটারি দিচ্ছে, সেখানে ইনফিনিক্সই বা কেন পিছিয়ে থাকবে। ইনফিনিক্স এখানে ইউজ করেছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য তারা বক্সে প্রোভাইড করছে 18 ওয়াটের ফাস্ট চার্জার, এবং এই 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে আপনারা অলমোস্ট 1.5 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন যদি আপনারা রেগুলার ইউজার হন। অ্যান্ড যদি হেভি ইউজ করেন সেক্ষেত্রে একদিনের কিছুটা সময় কম ব্যাকআপ পেয়ে যাবেন। এই 18 ওয়াটের চার্জার দিয়ে আপনারা এই ফোনটাকে 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে অলমোস্ট ফুল চার্জ করে নিতে পারবেন, যেটা আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে। সো এবার যদি এই ফোনটার ওভারঅল পারফরমেন্স নিয়ে কথা বলি, সেক্ষেত্রে ফার্স্টে এই ফল্ট নিয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে এই ফোনে অবশ্যই ক্যামেরাতে উন্নতি করা পসিবল ছিল। তারা চাইলে 50 মেগাপিক্সেলের সেন্সর দিতে পারতো। 2022 এসে এর প্রসেসরে অবশ্যই মিডিয়াটেক Helio G96 অথবা 88 চিপসেট ইউজ করা উচিত ছিল। বাট আমি অবশ্যই সাজেস্ট করবো যে বর্তমানে যেহেতু ফোনের দাম খুবই বেশি, সেক্ষেত্রে 15,000 টাকা বাজেট যদি আপনাদের লক হয়ে থাকে, সেক্ষেত্রে এই ফোনটা আপনারা অবশ্যই কিনতে পারেন। এই ফোনের দুটো ভ্যারিয়েন্ট বাংলাদেশে লঞ্চ হয়েছে। এর 4128 যে ভ্যারিয়েন্ট রয়েছে সেটার প্রাইস হচ্ছে 14,490 টাকা, এবং এর যে 6128 ভ্যারিয়েন্ট রয়েছে সেটার প্রাইস হচ্ছে 15,690 টাকা। সো এবার ডিসিশনটা আপনাদেরই যে আপনারা এই ফোনটা কিনবেন কি না। অ্যান্ড আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।